আপনারা একসাথে মেলা দিন আন্দোলন করছি। আপনারাও কি জিনিস তাও আমরা জানি, আমরা কি জিনিস তাও আপনারা জানেন। একই দিনের একটা ভোটের শপথ তারা নিয়ে বলেছে হালাল, আরেকটা শপথ না নিয়ে ম্যানেজ ভোটে জয়ী হয়ে বলতে চায় হারাম। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সাথে রাজপথে নামবেন? দর্শক, নাহিদ ইসলাম তো সে আহ্বান জানিয়েছে। খবর, ডক্টর ইউনূসকে 11 দলীয় ঐক্য জোটের সাথে রাজপথে আন্দোলনে নামার আহ্বান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। প্রশ্ন জেগেছে, প্রফেসর ইউনূস কি বিএনপি সরকারের বিরুদ্ধে মাঠের আন্দোলনে নামছেন? রাজপথে নেমে প্রফেসর ইউনূস কি মিছিল করবেন? মিছিল করতে হলে কতক্ষণ তিনি হাঁটবেন এবং মিছিলে কি তাকে এসএসএফ নিরাপত্তা দেওয়া হবে? মিছিলের সামনে এসএসএফ বাহিনী তাকে ঘিরে রাখবে এবং তিনি স্লোগান দেবেন বিএনপির পতন চাই, এখনই এই দাবি মানতে হবে, মানতে হবে, মেনে নাও, এরকম মিছিল করবেন কি প্রফেসর ইউনূস? ভাইরা আমার, আমরা সংস্কার পরিষদের কথা বলছি, এটা নতুন কোনো কথা নয়। ঐক্যমত্য কমিশনে 30টির উপরে রাজনৈতিক দল একমত হয়ে সকলে এক কথা বলে সংবিধানের টেকসই পরিবর্তনের জন্য, সংস্কার সাধনের জন্য, সংস্কারকে টেকসই করার জন্য সংশোধনী নয়, সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সকল রাজনৈতিক দল আমরা একমত হয়েছিলাম। আমরা এটা আসলে এখন বাংলাদেশে যা কিছু হচ্ছে সংস্কারকে কেন্দ্র করে, এটা কোনো আসলে খুবই অপ্রত্যাশিত এরকম না। এই ধারণা এবং এই রাজনীতি ঐক্যমত্য কমিশন থেকে বা 5ই আগস্টের পর থেকে শুরু হয়েছে। 5ই আগস্টের পরেই কিন্তু প্রধান দ্বন্দ্ব তৈরি হয়েছিল। আমরা বলেছিলাম নতুন সংবিধান এবং বিএনপি বলেছিল তারা নির্বাচন চায়। দর্শক, একটা সংবাদ নিয়ে এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। সংবাদটা কি জানেন? সংবাদটা হলো ডক্টর ইউনূস অবশেষে জামাত ইসলাম সহ 11 দলীয় জোটের সাথে বিএনপির বিরুদ্ধে মাঠে নামার একটা চেষ্টা চলছে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে ঝড় উঠেছে। অনেক ধরনের আলোচনা সমালোচনা করছে বিষয়টি নিয়ে। দর্শক, আসলে কি তাই? ডক্টর ইউনূস কি তাহলে জনাব তারেক জিয়া সরকারের বিরুদ্ধে মাঠে নামবে? কারণ ডক্টর ইউনূস তারেক জিয়া ওঠার আগে বা এই ক্ষমতায় আসার আগে, সরকার হওয়ার আগে ডক্টর ইউনূস কিন্তু এই যে হা এবং না ভোটের একটা আয়োজন করেছিল, যেখানে সরকারি দলীয় বা উপদেষ্টা মণ্ডলী যারা ছিল ডক্টর ইউনূস সহকারে সকল উপদেষ্টারা কিন্তু হা ভোটে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেছিল। এবং কি জামাত ইসলাম সহ 11 দলীয় জোট যারা রয়েছে তারাও কিন্তু হ্যাঁ ভোটে ভোট দেওয়ার কথা বলেছিল এবং হ্যাঁ ভোট জয়ী হয়েছে। তারপরেও কিন্তু এই সংস্কার বা জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজি নয় বিএনপি সরকার। যার কারণেই কি ক্ষিপ্ত হয়ে ডক্টর ইউনূস অবশেষে এই বিএনপির বিরুদ্ধে মাঠে নামবে 11 দলীয় জোটের সাথে? দর্শক, এই বিষয়টি জানতে চাইলে পুরো ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। বিশ্লেষকদের আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আগামীতে কি ঘটতে যাচ্ছে। অবশেষে কিন্তু অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। রাজপথ দখল করে ফেলেছে 11 দলীয় জোট। এবার বিএনপিকে বাধ্য করছে এই সংস্কার বাস্তবায়ন করতে। কি হতে যাচ্ছে দর্শক শ্রোতা? ইতিমধ্যে দেশের পরিস্থিতি ভালো নয়। যতদিন যাবৎ আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নতুন ক্ষমতা পেয়েছে, তারপর থেকেই কিন্তু একের পর এক কিন্তু বাংলাদেশে নানান কিছু নিয়ে জটিলতা বেড়েই যাচ্ছে। বলতে পারেন ডক্টর ইউনূসের সময় যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে বিদেশে চলে গেল, ডক্টর ইউনূস যখন ক্ষমতা হাতে পেল, তখন ডক্টর ইউনূসের উপরে একটা সবচেয়ে বড় চাপ ছিল। সকাল বিকাল সন্ধ্যা যখন খুশি তখন খুশি মানুষ রাস্তায় নেমে মিছিল করত, মিটিং করত, সমাবেশ করত। এই একটা চাপ সামলাইতে হয়েছে সবচেয়ে বেশি ডক্টর ইউনূস সরকারে থাকাকালীন। ডক্টর ইউনূস যখন নির্বাচন দিয়ে তিনি যখন ক্ষমতা ছেড়ে চলে গেল এবং নতুন প্রধানমন্ত্রী হলো জনাব তারেক রহমান, আর একের পর এক কিন্তু তার মাথায় চাপ তৈরি হয়েছে। দর্শক শ্রোতা, তেলের অভাব, তারপরে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, তারপরে দর্শক শ্রোতা এই যে কারেন্টের বর্তমান পরিস্থিতি, মানে নানান বিষয় নিয়ে কিন্তু বর্তমান সরকার জনাব তারেক রহমান নানান চাপের মধ্যে রয়েছে। আওয়ামী লীগের আমলে যেই সমস্ত এমপি মন্ত্রীরা ছিল তাদের যেই ধারাভাষ্য বা বক্তব্যগুলো ছিল, ঠিক তাদের মতোই কিছু বক্তব্য মিলে যাচ্ছে বর্তমান সময়ের এমপি বা মন্ত্রীদের বক্তব্যের সাথে। বা যেই মন্ত্রীগুলো বর্তমানে যেসব বক্তব্য দিচ্ছে, কিছু কিছু বক্তব্য শুনে মানুষ বলে যে এইমাত্র মনে হয় সে পাবনা থেকে মুক্তি পেয়েছে বা পাবনা থেকে পালিয়ে এসেছে। ঠিক এমনই কিন্তু বলেছে শেখ হাসিনার আমলের মন্ত্রীদের কথা শুনে। যেমন সড়ক মন্ত্রী ছিল ওবায়দুল কাদের, এক সময় এমন উদ্ভট কিছু কথা বলেছে, সমালোচনা ঝড় বয়েছে। বর্তমান সড়ক মন্ত্রী যিনি রয়েছে তার কিছু উদ্ভট কথার কারণে কিন্তু তিনি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে। আরেকটা হলো জ্বালানি মন্ত্রী আমাদের টুকু সাহেব, তার বক্তব্যগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হচ্ছে। তাছাড়াও আরো অনেক এমপি মন্ত্রীর বক্তব্য নিয়ে কিন্তু নানান সমালোচনা হচ্ছে, যার কারণেই জনাব তারেক রহমান কিন্তু বিপদে পড়ে গেছে অলরেডি। মাত্র এই 1-1.5 মাসের নতুন সরকার হয়েও তিনি কিন্তু প্রচুর পরিমাণে চাপ সামলাতে হচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতি কি সেটা সাধারণ জনগণ খুব ভালো করে জানে। যেই পরিস্থিতি অনেকেই ধারণা করছে বেশি দিন টিকতে পারবে না বিএনপি সরকার। আপনার কাছে কি তাই মনে হয়?
দর্শক কথা আর বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবো। তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছেন, ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সাথে রাজপথে নামবেন? দর্শক, নাহিদ ইসলাম তো সে আহ্বান জানিয়েছে। খবর, ডক্টর ইউনূসকে 11 দলীয় ঐক্য জোটের সাথে রাজপথে আন্দোলনে নামার আহ্বান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের, জনাব নাহিদ ইসলাম এমপির। দর্শক, ঘটনা তো শুরু হয়ে গেছে। ইউনূসের কাছের লোকজন অলরেডি অনেকে রাজপথে নামছে, অনেকে মুখ খুলছে। আমার মনে হয় ইউনূসকে বাঁচতে হলে তার অস্তিত্ব রক্ষার স্বার্থে বিএনপি যে এতটা বেইমানি করবে, ইউনূস ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, নোবডি কুড ইমাজিন। এখন সবাইকে বাঁচতে হলে জামাতের সাথে রাজপথে নামাটা জরুরি। আলী রিয়াজ বলেন, প্রফেসর ইউনূস বলেন। অবশ্য ইউনূসের অনেক লোকজন কথা বলা শুরু করেছেন, যেমন আন্দালিব রহমান পার্থের যে বাটপারি, এই বাটপারির বিরুদ্ধে চমৎকারভাবে কিছু কথা বলেছেন আজাদ মজুমদার, সাবেক উপপ্রেস সচিব, মাননীয় প্রধান উপদেষ্টা। এই লোকটা কি পরিমাণ বাটপার ছিল একটু বুঝিয়ে দিয়েছেন একটা ফেসবুক পোস্টের মাধ্যমে। যখন জামাত এনসিপির আন্দোলন জমে উঠবে তখন ইউনূস সরকার অনেকে মুখ খুলবেন, কারণ জুলাই সনদ বাস্তবায়ন না করলে ইউনূস সরকারের সবার ফাঁসি হবে, ইউনূস নিজেরও ফাঁসি হবে, অদূর ভবিষ্যতে মরণোত্তর ফাঁসি হবে। ইউনূস যেহেতু বয়স অনেক, মারা যেতে পারেন, মরণোত্তর ফাঁসি হবে। অতএব বাঁচতে হলে রাজপথে নামতে হবে। ইউনূসের ঘনিষ্ঠজনদের মধ্যে শহীদুল আলম আলোকচিত্রী, তিনি কিন্তু কার্যত রাজপথে নেমে গিয়েছেন, বিএনপির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। প্রথম আলো গং অনেকে কিন্তু বিএনপির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। শহীদুল আলমের একটা বক্তব্য, যেখানে স্পষ্ট করে শহীদুল আলম বলেছেন যে আওয়ামী লীগ সরকারকে হটানো গেছে, এত শক্তিশালী সরকার, বিএনপিকে হটানো যাবে। এবং প্রথম আলো এটা প্রচার করছে, মানে ইউনূসের কাছের লোকজন শহীদুল আলমরা বিএনপি সরকারের হটানো শব্দটা অ্যাটলিস্ট উচ্চারণ করা শুরু করেছে। তো অদূর ভবিষ্যতে ইউনূস মুখ খুলবেন, বা ইউনূসের হাতে অনেক কিছুই আছে, অনেক মাল মশলা আছে তারেক সরকারের, তো সেগুলো ফাঁস করে দিয়ে জামাতের আন্দোলনকে সফলতার সর্বোচ্চ শিখরে যেতে সহায়তা করতে পারেন। দর্শক, এখন একটা বিষয় স্পষ্ট করে নিই, আপনারা জানেন যে জামাত এনসিপি সহ 11 দলীয় জোট রাজপথে নেমে গেছে। যে বিষয়ে রাজপথে নেমেছে ওই বিষয়ে বিএনপির তো কোনো একতলাপ থাকার কথা না। বিএনপির জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো যুক্তিই ছিল না। গণভোটের বিরুদ্ধে বিএনপি কেন অবস্থান নেবে? গণভোটের বিরুদ্ধে, জুলাই সনদের বিরুদ্ধে দাঁড়াবে তো আওয়ামী লীগ। বিএনপি কেন গুম অধ্যাদেশ বাতিল করবে? গুমের শিকার হয়েছে বিএনপি, গুম করেছে আওয়ামী লীগ, আওয়ামী অফিসাররা করেছে, বরং বিএনপি জামাতপন্থী সেনা অফিসারদেরও গুম করেছে। সেক্ষেত্রে বিএনপি তো গুম অধ্যাদেশ বাতিল করার কথা না। আসলে বিএনপি এখানে নিরুপায়, তারেক রহমান এখানে নিরুপায়। পর্দার অন্তরালের কোনো বিরাট শক্তি, দেশি বিদেশি শক্তি, তার মধ্যে একটা নাম সবাই জানেন, ডিজিএফআই, বিএনপিকে বাধ্য করছে। কেন বিএনপিকে বাধ্য করতে পারছে? কারণ বিএনপিকে তারা ক্ষমতা আসতে সহায়তা করেছে নানানভাবে। কিভাবে সহায়তা করেছে? শুধু কি ভোট চুরি করে, ভোট ডাকাতি করে, কিংবা রেজাল্ট টেম্পারিং করে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে? না, ভোট জনগণ যতটুকু দিয়েছে ওই জায়গাও ডিজিএফআই কারসাজি আছে। যেমন ভোটের আগের দিন জামাতের ঠাকুরগাঁও জেলা আমিরকে নিয়ে যে নাটক, ওটা পুরোটা ডিজিএফআই কারসাজি ছিল। এভাবে নানান জায়গায় পদে পদে এবং তথ্য দিয়ে এই জায়গায় জামাত শক্তিশালী, এই জায়গায় জামাতের এই অবস্থান। ডিজিএফআই যেহেতু বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা, অতএব বিএনপিকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে নমিনেশন সিলেক্ট করা থেকে শুরু করে আরো নানান বিষয়ে ডিজিএফআই হেল্প করেছে। এভাবে বিএনপিকে ক্ষমতা এনেছে ডিজিএফআই, যার ফলে বিএনপি ডিজিএফআইয়ের বিরুদ্ধে কিছু বলতে পারছে না। তো দর্শক, এই জায়গায় এই ডিজিএফআই ইউনূসকেও বারবার আটকে দেওয়ার চেষ্টা করছে, ইউনূসকে নানানভাবে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে, ইউনূসের ফাইল আটকে দিয়েছে। এমনকি এই ডিজিএফআই নানান সিস্টেমে শাহাবুদ্দিন চুপ্পুকে রক্ষা করেছে। এই যে গুম খুনে জড়িত সেনা অফিসারদের ধরা যাবে না, গ্রেপ্তার করা যাবে না, আবার তারা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরেই একটা 5 স্টার মানের বিল্ডিং এ থাকবেন, আবার এই সেই, এগুলো সবকিছুর আয়োজক ডিজিএফআই। মানে ডিজিএফআই শত্রু কিন্তু ইউনূসও ছিল, যার ফলে সেই ডিজিএফআই তাদের মহাশক্তি কাজে লাগিয়ে বিএনপিকে ক্ষমতা এনেছে। সে বিএনপি তো তাদের কাছে ধরা, এই জন্য বিএনপির অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু করতে হচ্ছে। এখন আমাদের দেশটাকে যদি সত্যিকার অর্থে মুক্ত করতে হয়, স্বাধীন করতে হয়, তাহলে এই ডিজিএফআই সহ আরো যত খেলোয়াড় আছে, ডিপ স্টেট আছে, সবাইকে পাওয়ারলেস করতে হবে, সবাইকে একদম ইম্পর্টেন্ট বানিয়ে দিতে হবে। এটা যদি করা যায় তাহলে বাংলাদেশ স্বাধীন হবে। এখন পর্যন্ত তারেক সরকারও স্বাধীন না। দর্শক, ইউনূস যদি রাজপথে নামেন তাহলে আমি মনে করি নাহিদের আহ্বানে যদি সাড়া দেন, ইউনূস সরকারের উপদেষ্টারা যদি মুখ খোলেন, সবার রাজপথে নামার প্রয়োজন নাই। কেউ কেউ জাস্ট ফেসবুকে পোস্ট দিবেন, কেউ কেউ টকশোতে যে কথা বলবেন যে বিএনপি আমাদেরকে এই কথা দিয়েছিল, এখন এই প্রতারণা করছে, গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হলে এই হতো সেই হতো, এই কথাগুলো বিএনপি আমাদেরকে বলেছিল, ঐকমত্য কমিশন এই বলেছিল, এখন এইভাবে প্রতারণা করছে, তখন এই ব্যাখ্যা দিয়েছিল, এখন এই ব্যাখ্যা দিচ্ছে, এটা প্রতারণা। এই কথাগুলো ইউনূস সরকারের লোকজন বলা শুরু করুক, বিএনপি বুঝবে কত দানে কত চান। আমার মনে হয় বাংলাদেশে যারা থাকতে চান ইউনূস সরকারের কর্তারা, তারা এটা বলতে বাধ্য হবেন, মুখ খুলতে বাধ্য হবেন। কেউ জামাতের সাথে আন্দোলনে আসবেন, কেউ আন্দোলনকে সমর্থন করবেন, কেউ ফেসবুকে লিখবেন, কেউ কলাম লিখবেন, কেউ টকশো করবেন, তাতেই যথেষ্ট। এতে যেটা মনে হচ্ছে যে বিএনপি যেভাবে আগুন নিয়ে খেলছে, গণভোটের সাথে বেইমানি করছে, গণভোটকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে, গণভোটকে যেভাবে গুরুত্বহীন হিসেবে দেখানোর চেষ্টা করছে, এটা জন্মের সাথে বেইমানি। কারণ বিএনপির জন্ম হয়েছে গণভোটের মাধ্যমে। এতে বিএনপির সময় ফুরিয়ে আসছে, বিএনপির দিন শেষ হয়ে আসছে।
এমনিতেই চারদিক থেকে সংকট ধেয়ে আসছে, চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে। বিদ্যুৎ সংকট, শিল্প কারখানার উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে, গ্যাস সংকট, হাম মহামারী, শিক্ষা প্রতিষ্ঠান প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, বাজেট ঘোষণা করার মতো টাকা নাই, বিদেশি সাহায্য পাওয়ার মতো লাইন বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে তারেক জিয়া যুক্তরাষ্ট্র যাবেন, সেই লাইনও প্রায় বন্ধ, তার আমেরিকা সফরের অনুমতি মিলছে না, অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন। তো এই বাস্তবতায় দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি, অবস্থা ভালো না। ডক্টর ইউনূসকে 11 দলীয় জোটের সাথে রাজপথে নামার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিয়েছে। নাহিদ ইসলাম যে কতটা মেধাবী ছেলে তার প্রমাণ এটা। নাহিদ ইসলাম নিজেও তো এক রাজসাক্ষী, কারণ নাহিদ ইসলামও তো ইউনূসের সহযোগী ছিলেন। নাহিদ ইসলাম রাজপথে নেমেছেন, আসিফ নামছেন, মাহফুজ কথা বলা শুরু করছে, সাবেক প্রেস সচিবরা অনেকে কথা বলা শুরু করেছে। অনেকেই বলবে এভাবে বিএনপির জগৎ সংকুচিত হয়ে যাবে, বিএনপির পৃথিবী অন্ধকার হয়ে যাবে। 91 সালে বেগম খালেদা জিয়া সুন্দরভাবে সরকার গঠন করার পরে 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা যখন আসলো, তখন বিএনপির নেতারা খালেদা জিয়াকে বুঝালেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কাকে বানাবেন, মানুষ তো নিরপেক্ষ হতে পারে না, মানুষের ভিতরে একটা পক্ষপাতিত্বই থাকে, তাই আপনি ক্ষমতায় থেকেই নির্বাচন দেন। কিন্তু দুর্ভাগ্য হলো যে যেই বিএনপি বেগম খালেদা জিয়া 91 সালে ক্ষমতায় এসেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, আর সেই বিএনপি 96 সালে তত্ত্বাবধায়ক সরকারকে কবর রচনা করার জন্য পরিকল্পনা করেছিলেন। পরবর্তীতে কি হলো, 3 সপ্তাহের জন্য বেগম খালেদা জিয়া সরকার গঠন করে আবার তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে নির্বাচন দিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ শেখ হাসিনার জীবনের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়ে গেলেন। এরপরে শেখ হাসিনা যখন 96 থেকে 2001 পর্যন্ত রাষ্ট্র চালালেন, তারপরে শেখ হাসিনা ঠিকই তত্ত্বাবধায়ক সরকার দিয়া নেমে পড়লেন। নেমে পড়ার পরে কি হলো, যে জামাত বিএনপি সহ জোটগতভাবে 2001-এ সরকারে আসলেন। সরকারে আসার পরে সুন্দরভাবে 5 বছর চললো। 91 থেকে 96ও ভালো চলছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মানে তত্ত্বাবধায়ক সরকার না মানার জন্য শেষের 2 বছর রাজনীতিতে প্রচুর উত্তপ্ত ছিল। এরপরে 96 পর্যন্ত শেখ হাসিনা কিন্তু নর্মাল ভাবেই দেশ চালিয়েছিলেন, এমন বেশি বিরোধী দল উত্তপ্ত করার মতন কোনো বিষয় তৈরি হয় নাই। এরপরে বেগম খালেদা যখন 2001 থেকে 2006 পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করে বিদায় নিবেন, তখন গিয়ে করলেন কি, অন্তর্বর্তীকালীন সরকার মানে তত্ত্বাবধায়ক সরকার হবে, লাস্ট বিচারপতি যিনি থাকবেন তিনি লাস্ট বিচারপতি মানে লাস্ট বিদায়ী বিচারপতি, প্রধান বিচারপতি। তখন বিদায়ী প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে দিলেন, উনি যেন আরো চাকরি 2 বছর বেশি করতে পারে, তার মানে উনি যেন নির্বাচনের আগের শেষ প্রধান বিচারপতি হয়। এমনটা নিজের দলীয় ব্যক্তিকে প্রধান বিচারপতিকে রাখার জন্য যেই পরিকল্পনাটা বিএনপি করেছিল, সেটা বেঁচতে গেল আওয়ামী লীগের আন্দোলনের কারণে। আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামে লগি বৈঠা আসলো, জামাতের প্রায় 6 জন নেতা মতিঝিলে মারা গেল, সারা দেশব্যাপী বহু মানুষ জামাত শিবিরের মারা গেল, বিএনপির তেমন মানুষ রাস্তায় নামে নাই। কিন্তু সেই বিদায়ের পর থেকে আমরা ভেবেছিলাম যে বিএনপি সেখান থেকে শিখে নিবে যে জনগণের ভাষা কোনটা, জনগণ কোনটা চায়। কিন্তু এবার 2026 সালে যেভাবে হোক বিএনপি সরকারে এসেছে, কেউ বলে 10% ভোট জামাতের মাইনাস হয়েছে, আর 10% ভোট বিএনপিতে প্লাস হয়েছে, -10 আর +10 মিলে 20% ডিফারেন্স করে দেওয়া হয়েছে। জামাতের সিটগুলা বিএনপির ঘরে চলে এসেছে। মানুষ বলছে অনেক জায়গা থেকে অনেক তথ্য আসছে, তো সেই কারণে হোক আর যেভাবে হোক বিএনপি সরকারে আসছে, কিন্তু 70% মানুষ হা ভোট দিয়েছে। এই হা ভোটটাকে তারা অগ্রাহ্য করে আগামী 5 বছর পরে যে নির্বাচনটা আসবে, ওই নির্বাচনটা জামাতকে বিজয়ী করার জন্য একটা পথ রেখে দিলেন বিএনপি। আগামী সংসদে জামাত এনসিপিকে মানুষ বিপুল ভোটে ভোট দিবে একটা মাত্র কারণ, সেটা হলো 70% জনগণ যেই হা ভোটটা দিয়েছিলেন, সংস্কারের জন্য ভোটটা দিয়েছিলেন, সংবিধান পরিবর্তনের জন্য ভোটটা দিয়েছিলেন, সেই ভোটটা বিএনপি মানেন নাই বলে শুরুতেই তারা যে ভুলটা করেছেন, এই ভুলটার মাসুল তারা 5 বছর পরে দিবেন। আর জনগণ কিন্তু 70% এবার হা দিলে আগামীতে জামাত এনসিপির পাশে 80%-এর বেশি জনগণ দাঁড়িয়ে যাবে। ওই ব্যালট পেপার পাহারা না শুধু, কেন্দ্র পাহারা না শুধু, কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং এর সুযোগ হয়তো বা আগামী 5 বছর জনগণ দিবে না। জনগণ বুঝে ফেলেছে ইঞ্জিনিয়ারিং কিভাবে হয়। একের পরে এক ইঞ্জিনিয়ারিং শিখতে শিখতে জনগণ আগামী 5 বছর পরে বিএনপির পরাজয় হবে শুধুমাত্র এই 70% জনগণের ভোটকে অমূল্যায়ন করার কারণে। জুলাই সনদ এবং সংস্কার প্রস্তাব বা সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সমূহ, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের জামানাতে হয়েছিল, এগুলো নিয়ে ভীষণ রকম রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে। অনেকগুলো অধ্যাদেশ রাষ্ট্রপতি কর্তৃক জারি হয়েছিল, যেগুলো বিএনপি পাশ করছে না। আবার কিছু কিছু অধ্যাদেশ সরকারের পক্ষে যাচ্ছে, সেগুলো তারা পাশ করছে। জুলাই সনদ, বিচার বিভাগকে পৃথকীকরণ এবং
সুপ্রিম কোর্টের জন্য আলাদা একটি সচিবালয় প্রতিষ্ঠা এবং বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে অধ্যাদেশ জারি হয়েছিল এটি এই সরকার পাশ করছে না। ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। জুলাই সনদ নিয়ে যেভাবে স্বীকৃত হয়েছে, যেভাবে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, হোয়াট এভার মেবি, সরকারের ওদিকে যাচ্ছে না। যখন এই ধরনের কথাবার্তা হচ্ছে সরকার শুধু বারবার সংবিধানের কথা বলছে। আর এটা নিয়ে পর্দার আড়ালে এবং পর্দার সামনে নানা রকম জটিলতা তৈরি হচ্ছে। কেউ কাউকে সহ্য করতে পারছে না এবং ডে বাই ডে, দিনকে দিন পরিস্থিতি জটিল হচ্ছে এবং সম্ভবত খেলা সরকারের নিয়ন্ত্রণে থাকবে না, সম্ভবত খেলাধুলা বিরোধী দলের নিয়ন্ত্রণে থাকবে না। এখানে তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, দেশি বিদেশি শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে। আর আমাদের যখন সবার হুঁশ হবে তখন আমরা দেখব টুস করে কে যেন ঢুকে পড়েছে। আবার আমি বলছি, আমাদের যখন হুঁশ হবে তখন আমরা দেখব যে টুস করে কে যেন ঢুকে পড়েছে। আচ্ছা, এরকম কেন হলো? এটা তো হওয়ার কথা নয়। মূল ব্যাপার হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় এলেন, আমরা তো ধরে নিয়েছিলাম যে তিনি 5 বছর থাকবেন, সুন্দর করে দেশ চালাবেন। কেন তিনি পারলেন না? আবার নির্বাচনের আগে যেভাবে ভাইব তৈরি করা হলো, আমরা তো ধরে নিয়েছিলাম যে জামাত ক্ষমতায় আসছে, কেন জামাত ক্ষমতা এলো না? আমরা তো ধরে নিয়েছিলাম যে তারেক রহমান সাহেব দেশে আসবে না। তারপরে আমরা ধরে নিয়েছিলাম যে নির্বাচন হবে না, সবাই ধরে নিলাম, কিন্তু নির্বাচন হয়ে গেল। কেন হলো? বোঝার চেষ্টা করুন যে মানুষের যে স্বাভাবিক প্রেডিকশন, আশা আকাঙ্ক্ষা, ওর বাইরে যা কিছু ঘটে দ্যাট ইজ ম্যাজিক্যাল, এবং সেখানে 2 নম্বর কিছু থাকে। মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয়। মানুষ যেটা বলে সেটা যখন ঘটে তখন সেটা সফলতা লাভ করে, সার্থকতা লাভ করে। আর মানুষকে অবাক করে, মানুষকে চদু বানিয়ে, বেকুব বানিয়ে, আমরা আঞ্চলিক ভাষায় যেটাকে বলি ভোদাই, মানুষকে ভোদাই বানিয়ে যখন রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজে কোনো একটা ঘটনা ঘটে, যারা এর দ্বারা মানুষকে বেকুব বানায় তারা খুব দ্রুত মানে এমন বিপদে হয়ে যায়, তারা নিজেরাই তখন ভোদাই হয়ে যায়, কয়েকদিন পরে অনেকটা চোদনা হয়ে যায়। যেটা ঘটলো কী করে? অতীতে সবাই, এই যে যখন এরশাদ সাহেবের পতন হলো, এরশাদ সাহেবের পতন হলো তার একদিন আগেও দেখা গেল যে শাহ মুয়াজ্জেম সাহেব বিপুল বিক্রম নিয়ে বলছিলেন যে ক্ষমতা কি এরকম জিনিস যে এটা 0 পয়েন্টে হস্তান্তর করব। কিন্তু যখন ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে তখন শাহ মুয়াজ্জেমের কাছে সেই খবর পৌঁছানোর আগেই ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে। বেগম জিয়ার খুব ঘনিষ্ঠজন কয়েকজন মানুষ আমাকে বলতেছিলেন যে ওনার একান্ত ঘনিষ্ঠজন একেবারে যখন ওনার পতন হবে 2006 সনে 1/11-এর সময়, তখন হারিস চৌধুরী থেকে শুরু করে আরও কয়েকজন যারা আছেন তারা খুব দাপট দেখাচ্ছিলেন, আমাদের এটা আছে ওটা আছে, আপনি ক্ষমতা হস্তান্তর করবেন না, ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু পরবর্তীতে যখন 1/11 ঘটে গেল, সবার আগে দেখা গেল যে ওই লোকগুলো নাই হয়ে গেছে। বেগম জিয়ার পাশ থেকে সবার আগে সেই লোকগুলো পালিয়ে গেছে। আর শেখ হাসিনা যখন পতন হলো, আপনি দেখেন তারা সবাই দুপুরের খাবার খাবে, খাবার রেডি, শাহী খাবার রেডি, গণভবনের সবাই খাবেন গরম গরম খাবার, একটু মুখে পানি দেওয়ার সুযোগ তাদের হয়নি, সেই খাবার বিপ্লবীরা গিয়ে খেয়ে ফেলল। এই অবস্থা আগামীতে হবে, সবার জন্য হবে। কেন হবে? যদি রাজনীতির ব্যাকরণগুলো কেউ মান্য না করে। আমি একটা কথা খুব সহজ সরলভাবে বলেছিলাম যে লন্ডন বৈঠকে জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে। সেই সমঝোতার প্রেক্ষিতে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যথেষ্ট ছাড় দিয়েছে। যদি ইউনূস সাহেব বিএনপির সাথে বেইমানি করে তাহলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না, তাকে অপমানিত, লাঞ্ছিত হয়ে ক্ষমতা থেকে চলে যেতে হবে। সেকেন্ড থিং হলো, ইউনূস সাহেব যদি বিএনপির সাথে কৃত যে কমিটমেন্ট সেটা রক্ষা করেন, ক্ষমতা হস্তান্তর করেন, তাহলে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে সকল আশ্বাস দিয়েছেন টু দি পয়েন্টে, কোনো রকম প্রশ্ন ছাড়া, কোনো রকম বাছবিচার ছাড়া এবং কোনো রকম নীতি নৈতিকতা ছাড়া যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল সেই কমিটমেন্টগুলো তাকে রক্ষা করতে হবে। আর সেই রক্ষা যদি না করা হয় তাহলে বিএনপির পতন হবে। এটা নির্বাচনের আগে কিন্তু আমি বলেছিলাম, নির্বাচনের আগে বলেছিলাম। এর কারণ আপনি দেখেন আন্ডারওয়ার্ল্ডে এই যারা চোরাকারবারি করে, গডফাদারের যে ব্যবসা আছে, এই যে মারিও পুজোর যে গডফাদার বিখ্যাত সিনেমা হয়েছে, তারপর নভেল আছে, সেখানে গিয়ে দেখবেন যে গোপনে যে সমঝোতা হয়, যেটা সাক্ষী কেবল আল্লাহ থাকে, এবং ওখানে যেখানে বিশ্বাস থাকে, একজন আরেকজনকে বিশ্বাস করে, ওই বিশ্বাসটা যদি কেউ ভঙ্গ করে ওখান থেকে আল্লাহ বরকত উঠায় নেয়। এটা প্রেমের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো নারী যদি তার পুরুষের সাথে, প্রেমিক পুরুষের সাথে বেইমানি করে, আজীবন তার রূপ চলে যাবে, যৌবন চলে যাবে, সে মানে মৃত কঙ্কালে পরিণত হয়ে যাবে। একই অবস্থা কোনো পুরুষ যদি কোনো নারীর সঙ্গে তার সরলতা নিয়ে প্রচারণা করে, তার সব কিছু তছনছ হয়ে যাবে, সব কিছু। সে মানে রাজা হোক ফকির হয়ে যাবে, স্বাস্থ্যবান হোক কঙ্কাল হয়ে যাবে, ধনী হোক দরিদ্র হয়ে যাবে। এরকম রাজনীতিতে সমঝোতা থাকে।
একজন মানুষ রাজা হয়। রাজা ইজ নট এ সিঙ্গেল পার্সন, হি ইজ আ ইনস্টিটিউশন, কম্বিনেশন অফ ম্যানি ম্যানি পাওয়ার অ্যান্ড এলিমেন্ট। ধরেন তারেক রহমান সাহেব হয়েছেন। আজকের তারেক রহমান সাহেবের পেছনে লক্ষ মানুষের দোয়া, লক্ষ মানুষের শ্রম ঘাম, লক্ষ মানুষের বিনিয়োগ, এগুলো কড়াই গণ্ডায় রাজাকে বুঝিয়ে দিতে হয় ক্ষমতা লাভের পরে। আর এই কাজটি যদি তিনি করতে না পারেন, তাহলে তার কর্মের ফলে তার কোনো উপকারী বন্ধু তার ব্যাপারে দীর্ঘশ্বাস ছাড়লো, তার কোনো সাহায্যকারী বন্ধু তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল, তার যে উপকারী বন্ধু তার দ্বারা প্রতারিত হলো এবং অবমূল্যায়িত হলো। এই যে দীর্ঘশ্বাস, এই দীর্ঘশ্বাস রাজার চলার পথে বা তারেক রহমান সাহেবের চলার পথে ভীষণ রকম একটার পর একটা বিপর্যয় এবং বাধা তৈরি করবে এবং তার বুদ্ধির দরজা বন্ধ করে দেবে। তিনি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন না, তার চোখের উপর পর্দা পড়ে যাবে, মনের উপর পর্দা পড়ে যাবে, সে একটা পর একটা ভুল করতে থাকবে। এই জন্য আল্লাহ বারবার বলেছেন ওয়াম্মা বিনিয়া আমাদের রব্বিকা ফাহাদ্দিস। তার আগে আবার বলছে যে আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া, হে নবী আমি কি আপনাকে ইয়াতীম হিসেবে পাইনি, তারপর আমি কি আপনাকে আশ্রয় দান করিনি। এইভাবে আল্লাহ যাদেরকে ক্ষমতা দেন তাদেরকে বলে যে তোমাকে যে আমি ক্ষমতা দিয়েছি ওয়াম্মা বিনিয়া আমাদের রব্বিকা ফাহাদ্দিস, এই ক্ষমতার নিয়ামত তোমরা স্বীকার করো, শুকরিয়া আদায় করো। আর যখন তুমি আশ্রয়হীন ছিলে, অসহায় ছিলে, দুর্বল ছিলে, তখন এই সমাজের আমার যে অক্সিলারি ফোর্স রয়েছে, আমার যে সুলতানান নাসিরা রয়েছে, সাহায্যকারী শক্তি রয়েছে, আমার বান্দা রয়েছে, বান্দি রয়েছে, পশু রয়েছে, পাখি রয়েছে, বৃক্ষলতা রয়েছে, সবাইকে আমি তোমার দিকে মতোয়াজি করে দিয়েছিলাম, এখন দায়িত্ব পালন করো। আর সেটা যদি না করে তাহলে আল্লাহ বরকত ছিয়ে নেন। তো সেই অর্থে এনসিপি, জামাত, ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সঙ্গে বিএনপির যে কমিটমেন্ট ছিল, আই ডোন্ট নো। এই কমিটমেন্টের কোনো নীতি নাই, নৈতিকতা নাই, কোনটা দেশের জন্য কল্যাণ, কোনটা অকল্যাণ, ডাজ নট ম্যাটার। যেহেতু এটা কমিটমেন্ট করেছে, এটা পূর্ণ করতে হবে। আর পূর্ণ না করলে এই সরকার উপর থেকে আল্লাহ বরকত উঠিয়ে নেবেন। এটা হলো প্রকৃতির আইন, এর বাইরে যাওয়া যাবে না। এখন বাস্তবতায় আসি। সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে তাদের মতো করে। আর জুলাই সনদ যেভাবে গৃহীত হয়েছে, যেভাবে লিখিত হয়েছে, যেভাবে প্রণীত হয়েছে, সেইভাবে সরকার রাজি না করবে না, এটা মোটামুটি নিশ্চিত। এটা নিয়ে সরকার টাগ অফ ওয়ারে চলে গেছে। সরকার মনে করছে যেভাবে যদি হয় তাদের ক্ষমতা কমে যাবে, বিরোধী দলের ক্ষমতা বাড়বে, তাদের কিছুই থাকবে না, ফলে তারা এটা পাশ করবে না। বিরোধী দল মনে করছে এটা স্পষ্টভাবে তাদের সাথে কমিটমেন্ট লঙ্ঘন। আর এটা যদি তাদের ইচ্ছে মতো না হয়, আগামীতে সরকার তাদেরকে স্কুইজ করবে, তাদের বিরুদ্ধে পুলিশ হত্যার মামলা হতে পারে, আর অনেক কিছু হতে পারে, এবং এটা কোনো অবস্থাতে বরদাস্ত করা যাবে না। শেখ হাসিনা যদি ফিরে আসে তাহলে তাদের অস্তিত্ব থাকবে না। ফলে তারা সর্বশক্তি দিয়ে সরকারের এই সকল সিদ্ধান্তের ব্যাপারে তারা দ্বিমত পোষণ করবে, আন্দোলন করবে, লড়াই করবে, সংগ্রাম করবে। এখন সরকার কি এগুলো অতীতের মতো, মানে 91 সনে বা 2001 সনে যেভাবে বিএনপি রাষ্ট্রশক্তিকে তার প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করতে পেরেছিল, এবার কি পারবে? প্রশ্নই আসে না। এবার কোনো পুলিশকে, মিলিটারিকে, আমলা কামলাকে আমজনতা এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। এবার যেটা হচ্ছে সেটা হলো দলীয়করণ, মানে একদল আমলা আরেকদল আমলাকে বঞ্চিত করছে, মানে নিজেরা মারামারি করছে। কিন্তু ইনফিল্ডে গিয়ে কোনো পুলিশ কর্মকর্তা লাঠিচার্জ করবে, আগের মতো ভয় দেখাবে, তারপরে যাকে বলা হয় গুম করবে, এই জিনিসগুলো এখন হবে না। ফলে সরকারের যারা প্রত্যক্ষ বিরোধিতাকারী আছে পার্লামেন্টে, তাদের সঙ্গে এই মুহূর্তে যদি গুপ্ত শক্তি হিসেবে আওয়ামী লীগকে ধরেন, এই গুপ্ত শক্তি সরকারের যে কোনো যে দুর্বলতা, সেই দুর্বলতাকে রুখে নেবে। এবং তার শুরুটা হবে এই জুলাই সনদ দিয়ে এবং সরকার প্রস্তাব দিয়ে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে 2024 সনের জুলাই আগস্টে যে শক্তিটা ছিল রাজপথে, তাদের মধ্যে মিলিটেন্সি ছিল, তাদের অস্ত্র ছিল, অর্থ ছিল, ঐক্য ছিল, বুদ্ধি ছিল, প্রজ্ঞা ছিল, তার একটাও কিন্তু কমেনি, বরং তারা এখন আরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন, বেশি ধনশালী, এবং অতীতের যে কোনো সময় আছে তাদের আত্মবিশ্বাস অনেক বেশি। আপনি ধরেন এই 18 মাস নাহিদ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, হাসনাত, সার্জিস, তারা যেভাবে চলাফেরা করার পরে তাদের যে শক্তি বেড়েছে, কনফিডেন্স বেড়েছে, তারা এখন কে প্রধানমন্ত্রী, কে মন্ত্রী, এদেরকে গণায় ধরার মতো অবস্থা তাদের নাই। বিশ্বাস এমন একটা জায়গা, আমি নিজেকে দিয়েই বলি। ধরুন আমি যখন সংসদ সদস্য হয়েছি, তখন একজন এসপি লেভেলের কর্মকর্তা বা ডিসি লেভেলের কর্মকর্তা, তাদের সঙ্গে কথা বলতে আমার সংকোচ হতো। একজন এসপি সাহেবের ফোন দেবো, কী মনে করবে? একজন সচিবকে টেলিফোন করব বা তার রুমে ঢুকবো, এই বিশ্বাসই তো তখন হয়নি। আমি একজন সংসদ সদস্য, কিন্তু আরেকজন এমপি, সিনিয়র এমপি বা একজন মন্ত্রীর রুমে যাবো, এই ধরনের বিশ্বাস হয়নি। কিন্তু দেখেন ঘটনা পরিক্রমা এখন আমার কিছু নেই, কিন্তু আত্মবিশ্বাস এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আমি এখন একজন ডিসিকে ফোন দেবো, এসপিকে ফোন দেবো, কল্পনাই করতে পারি না। কি দরকার? আমি সরাসরি মন্ত্রীকে বলতে পারি, আমার প্রয়োজন হলে আমি সরাসরি সচিবকে টেলিফোন করে বলতে পারি। এই যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটা যেভাবে আমার হয়েছে, গত 17 মাসে যারা ছিলেন জামাতের লোক, এনসিপি লোক, তাদের মধ্যে এই আত্মবিশ্বাসটা গড়ে উঠেছে।
কাজেই এখন যারা মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন তারা খুব সহজে আন্দোলনকারীদের উপর ছড়ি ঘুরাবেন, এটা সম্ভব নয়। কিংবা পলাতক যে সকল আওয়ামী লীগ নেতা বা বাংলাদেশে যে সকল আওয়ামী লীগ নেতা রয়েছেন তাদেরকে 2001-এর মতো 1991 সালের মতো তারা ওইভাবে ভয় দেখাবে, সেটাও এখন সম্ভব হচ্ছে না। কাজেই সরকারের জন্য কিন্তু সবকিছু জটিল হয়ে গেছে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।